বিদ্যুৎ ও জ্বালানি সংকটে পোশাক খাতে বাড়ছে সোলারের সম্ভাবনা। অব্যবহৃত ছাদেও হতে পারে বিপুল বিদ্যুৎ উৎপাদন, প্রয়োজন অর্থায়ন ও সহায়তা। হাম ও ডেঙ্গুর প্রকোপে বাড়ছে উদ্বেগ। হামে মৃত্যু 950, ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী, আক্রান্ত 30,000-এর বেশি। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। চট্টগ্রামে যশনে জুলুসে মানুষের ঢল। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সাথে আছে আমি অর্পিতা জয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানির সংকটের মধ্যেই তৈরি পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বাড়ছে। গবেষণা বলছে কারখানার ছাদে রুফটপ সোলার থেকে প্রায় 1768 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন সহজ অর্থায়ন ও নীতিগত সহায়তা। বিস্তারিত সাভার প্রতিনিধি রাজীব মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে টেক্সট রিপোর্টে। দেশের পোশাক কারখানার অব্যবহৃত ছাদ হতে পারে বিদ্যুতের নতুন উৎস। গবেষণা বলছে রুফটপ সোলারে উৎপাদন সম্ভব প্রায় 1700 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ। কমবে জ্বালানি আমদানির চাপ। গার্মেন্টস খাতে সব মিলে প্রায় 9.7 মিলিয়ন স্কয়ার মিটার জায়গা রয়েছে যেখানে রুফটপ সোলার হতে পারে ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এবং যেখান থেকে প্রায় 1768 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করবার সম্ভাবনা রয়েছে। গবেষণায় 3000 কারখানার সমীক্ষায় দেখা গেছে বড় কারখানায় 40, মাঝারি কারখানায় 33 এবং ছোট কারখানায় 38% পর্যন্ত সৌর বিদ্যুতের কাভারেজ বাড়ানোর সুযোগ রয়েছে। দিনের বেলা যদি আমার ইন্ডাস্ট্রি আর অন্যান্য যে থাকে তাকে যদি আমি রিনিউয়েবল এনার্জি কিছুটা সাপোর্ট দিতে পারি, তাহলে আমার কি হবে, এই এনার্জি ফুয়েলে যে ফসিল ফুয়েলের যে এনার্জিগুলো আছে সেগুলো জায়গার মধ্যে কিছু কম ব্যবহার হবে এবং আমার অ্যাভারেজ রেটটাও কমে যাবে। সেই ক্ষেত্রে সরকার আমাদেরকে, বাংলাদেশ পল্লী বোর্ড এই আগামী 1 বছরের মধ্যে 3000 মেগাওয়াট তারা এই সোলার থেকে তৈরি করবে। এদিকে সম্ভাবনা থাকলেও সব কারখানা এখনই বিনিয়োগে প্রস্তুত নয়। সমীক্ষায় প্রায় 500 কারখানা তাৎক্ষণিক সোলার বিনিয়োগে আগ্রহী, আর অর্থায়ন সহায়তা পেলে যুক্ত হতে পারে আরও 1300-র বেশি কারখানা। সোলার প্যানেল তো অনেক ব্যয়বহুল একটা কস্ট। এটা যদি সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে যদি আর্থিকভাবে সহযোগিতা করেন, তাহলে এই জায়গায় আমরা কিছুটা আমাদের বিদ্যুতের যে ঘাটতি সেটা আমরা নিরসন করতে পারবো। সোলারের ব্যাপারটা নিয়ে এদেশের গার্মেন্টস মালিকরা বেশ আশাবাদী এবং এটা নিয়ে দেখা গেল যে বড় ধরনের ইনভেস্টমেন্ট ব্যাপার আছে। গভর্নমেন্ট সে ব্যাপারে আশা দিয়েছে, যদি এই ফান্ডটাকে খুব দ্রুত মালিকদের সঙ্গে সহযোগিতা করে যদি একটু তাড়াতাড়ি যদি এটাকে শেষ করা যায়, আমার মনে হয় যে এই জিনিসটা গার্মেন্টসের জন্য বড় ধরনের একটা ভূমিকা রাখবে। এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে অর্থায়নের বিষয়টি। সমীক্ষা দেখা গেছে 6.5% সুদে গ্রিন ফাইন্যান্স মিললে আগ্রহ বাড়বে, কিন্তু 12% সুদ নির্ধারণ হলে অনেক উদ্যোক্তা বিনিয়োগ থেকে সরে যেতে পারেন। রুফটপে চাইনিজ ইনভেস্টমেন্ট, যেটা তো রুফটপে চাইনিজ ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের দেশে অলমোস্ট হয়ই নেই বলতে চলে। এগুলো সব লোকাল, আমরা যারা কোম্পানিজ আছি আমরা কিন্তু করেছি, মানে কিছুটা অল্প কিছু রেস্কো আর কিছু আমরা ইপিসি বা টার্নকি বেসিসে করেছি, যেগুলো আমরা সোফার হয়েছে আর কি। বিদ্যুৎ সংকট, জ্বালানির উচ্চ ব্যয় ও পরিবেশ বান্ধব উৎপাদনের চাপ সব মিলিয়ে নতুন বাস্তবতায় পোশাক খাত। এছাড়া বাসাবাড়ি সহ অব্যবহৃত ছাদে রয়েছে বিপুল বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা। সহজ অর্থায়ন ও নীতিগত সহায়তায় রুফটপ সোলার হতে পারে টেকসই জ্বালানির নতুন ভিত্তি। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1171 শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণ গেছে 950 শিশুর। অন্যদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 88 জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা 30,830 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 2090 জন। এরপর জ্বর আসছিল, জ্বরটা খুব প্রচন্ড ছিল, এরপরে গায়ে র্যাশ উঠছিল, র্যাশ উঠার পরে আমরা জানতে পারি ওর হাম হয়েছে। 3 দিন আমি ওষুধ করে আনলাম, সবকিছু আনলাম, আনার পরে দিলাম।
হচ্ছে ওনার জ্বর আসছে, জ্বর অনেকদিন ছিল। তারপর হচ্ছে শরীরে ব্যথা, হাড়ে ব্যথা ছিল। তারপরে হচ্ছে লুজ মোশন দেখা গেছে, পরে হসপিটালাইজ করতে হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকাল বিকেল ৩টায়। অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রাখা হয়েছে। এদিন আইন প্রণয়ন কার্যাবলীতে ৩টি গুরুত্বপূর্ণ বিল সংসদে তোলার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ট্রান্সফার অব প্রপার্টি বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬। বিলগুলো উত্থাপনের পর পরীক্ষা নিরীক্ষা ও প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির পাঠানোর প্রস্তাব করা হবে। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আজ ১২ রবিউল আওয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও ওফাতে স্মৃতি বিজড়িত পবিত্র দিন, যা মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে নানা কর্মসূচি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও যশনে জুলুস। বিস্তারিত মোহাম্মদ আবু নাইমের প্রতিবেদনে। আজ ১২ই রবিউল আউয়াল, মুসলিম উম্মার কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও স্মরণের এক মহিমান্বিত দিন। প্রসিদ্ধ ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই দিনেই মক্কায় জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই তারিখে তার ওফাত স্মৃতিও জড়িয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জীবন মানবতার জন্য ছিল সত্য, ন্যায়, শান্তি, ক্ষমা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত। তার জীবন ও আদর্শ স্মরণ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা পালন করছেন পবিত্র ঈদ মিলাদুন্নবী। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে পক্ষকালব্যাপী সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আয়োজন। প্রতিদিনের আলোচনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরেছেন বিশিষ্ট আলেম ওলামারা। আমাদের সকলের উচিত ইহকাল এবং পরকালের শান্তি এবং সফলতার জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন আদর্শকে ফলো করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বে করিম তো বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তার পরিপূর্ণ অনুসরণ করতে এবং যা কিছু করতে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানেও আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল, কোরআন খানিক, আলোচনা সভা এবং জশ্নে জুলুস। এসব আয়োজনে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই দিনের সমস্ত মখলুক, সারা বিশ্বের সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। আমরা দেখব বা চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রসুলকে যেগুলি নিয়ে এই দুনিয়াতে পাঠাইছি সেগুলি তোমরা অনুসরণ করো, মানো। আমরা রসুলের আদর্শকে আমরা প্রদর্শন হিসেবে আমরা চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হানাহানি, মারামারি চাই না। আমরা সবাই জাতি, ধর্ম নির্বিশেষে সবাই এটা পালন করি যেন বিশ্বের শান্তি ফিরে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হিংসা, বিদ্বেষ ও বিভেদ পরিহার করে শান্তি, সাম্য ও মানবিক সমাজ গড়ে তোলায় মহানবীর বড় শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি এবং মেয়ারে হক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে চট্টগ্রাম, পঞ্চগড়, কুমিল্লা, ফরিদপুর, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, মানবতার জন্য সবসময়ই অনুসরণীয়। আবু নাঈম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি।
বরং জনগণের কল্যাণে দীর্ঘদিন ধরে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছে। এ কারণেই সারা দেশে বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে বিএনপি জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক দলের পরিচয় দিয়েছে বলেও জানান রিজভী। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জনগণের সাথে আচরণে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে, অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে। জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় কৃতিত্ব। এবং এই জন্যই ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি। অভ্যন্তরীণ নীতিতে বলুন কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। বরগুনার পাথরঘাটা উপকূল সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়া এফবি বরকত মাছ ধরার ট্রলারের নিখোঁজ 5 জেলের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় প্রায় 48 ঘন্টা পর আজ গভীর সাগরে উদ্ধার অভিযান চালিয়ে সাইফুল মীরের লাশ উদ্ধার করেন উদ্ধারকারীরা। এখনও নিখোঁজ রয়েছেন আরও 4 জেলে। তাদের উদ্ধারে পাথরঘাটা থেকে 2টি মাছ ধরার ট্রলার পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। এর আগে সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়। এতে থাকা 13 জেলের মধ্যে 8 জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে এখনো ডুবে যাওয়া ট্রলারটি তীরে আনা সম্ভব হয়নি। 4 জন আসলে হইলে ব্রিজের উপরে, 9 জন আসলাম হইলে ব্রিজের ভিতরে। ব্রিজের ভিতরে 9 জন আর 4 জন হইলে ফিরে আসতে পারছি, আর 5 জন বাড়ে নাই। 13 জন ছিল, 13 জন আর 8 জন আসছে আর 5 জন আসতে পারে না। ওরা ব্রিজের ভিতরে ছিল, মাঝি অগো ডাকাডাকি করছে, ওরা বেরোয়ার আগে টলার পড়ে গেছে। দুপুরের দিক দিয়ে খেও মারবো, ভাত খাইনি আর কি, খেওটা মারি ভাত খামু, তাই মাঝিও গুনটি দিয়েছে। এই আমরা উঠে বইছি, এই অনেকে শোয়া ছিল। এই সময় একটা হঠাৎ করিয়া এটা তুবো নাইয়া বোটটা ফালাই দিছে। তোরে আমি সহ 6 জন মানুষ একদমই আটকা পড়ে গেছি, ইঞ্জিন রুমের মধ্যে পড়ে গেছি। এই বেরোইছি বোট ফিরিয়া তুবানে একটা ধাক্কা দিয়ে বোট আবার কাজ করছে। তো ওই সময় ঠেললে মাথা দিয়া কোন রম দরজা পাইছি, কি রুমের পাইছি আমি নিজেই জানি না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাসায়নিক সার বিক্রির কার্যক্রম চালিয়ে যেতে খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। ইতোমধ্যে জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, খুচরা বিক্রেতাদের অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করতে হবে। কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঠেকাতেই এর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা পরিপত্রে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম চালু থাকবে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনসুলেটে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ভিসা কর্মকর্তাদের আবেদনকারীদের যাচাই মানদণ্ড বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যারা ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন তাদের শনাক্তকরণে জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি কঠোর করেছে। এর আওতায় ভিসা ও বসবাসের অনুমতি বাতিল, অতিরিক্ত ফি আরোপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম যাচাইয়ের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত। তবে মানবাধিকার সংগঠনগুলো এসব নীতিকে বৈষম্যমূলক এবং ন্যায় বিচারের পরিপন্থী বলে তীব্র সমালোচনা করছে। সম্প্রতি একটি মার্কিন আদালত 75টি দেশের অভিবাসী ভিসা স্থগিতের একটি প্রশাসনিক সিদ্ধান্ত বাতিল করে জানায়, এটি পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় সীমা অতিক্রম করেছে। এ কড়াকড়িতে বৈধভাবে ভ্রমণের পথও কঠিন হয়ে পড়ছে। ভারতের বিপক্ষে সিরিজের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলার মধ্যেই অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট সহ 4 ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন। সিরিজে থাকবে একটি টেস্ট ও 3টি সাদা বলের ম্যাচ। তবে ওয়ানডে না টি20 এবং ম্যাচগুলোর সূচি নির্ধারণ করবে স্বাগতিক আফগানিস্তান। আফগান সিরিজের একমাত্র টেস্টটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি এবং দক্ষিণ আফ্রিকা সফরে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ। 2টি সিরিজই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যানেল এস সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে পোশাক খাতে বাড়ছে সোলারের সম্ভাবনা। অব্যবহৃত ছাদেও হতে পারে বিপুল বিদ্যুৎ উৎপাদন, প্রয়োজন অর্থায়ন ও সহায়তা। হাম ও ডেঙ্গুর প্রকোপে বাড়ছে উদ্বেগ, হামে মৃত্যু 950, ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী, আক্রান্ত 30,000-এর বেশি। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। চট্টগ্রামে যশনে জুলুসে মানুষের ঢল। ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ, বিশ্বজুড়ে সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনা। এবং ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝে আফগানিস্তান সিরিজ চূড়ান্ত। অক্টোবরে টেস্ট সহ 4 ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।